সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দীর্ঘদিন ধরে থেকে স্কুল বন্ধ, আমার শিক্ষার্থীদের মন খারাপ। এজন্যই আমি সিদ্ধান্ত নিলাম আমি তোমাদের সাথে আজকে একটি গল্প বলবো। গল্পটি হলো, একদিন মানহা ও প্রভা হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছে। হঠাৎ মানহা দেখে রাস্তার পাশে একটি পার্স পড়ে আছে। মানহা ওটা হাতে নেয় এবং দেখে ওর ভিতরে একটি অ্যান্ড্রয়েড ফোন ও 1010 টাকা পড়ে রইল। ওটা দেখে তারা দুজনই খুব দুশ্চিন্তার মধ্যে পড়ল। দুজনের মধ্যে হঠাৎ চিন্তা আসলো যে ওটা নিয়ে আমরা আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে জমা দেব। তাহলে বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো, তোমাদের অষ্টম শ্রেণীতে এরকম একটি গল্প আছে, কিশোর গল্প। তোমরা জানো, অবশ্যই তোমাদের মনে পড়েছে। গল্পটি হলো পড়ে পাওয়া। গল্পটি হলো পড়ে পাওয়া। লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমরা লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখক পরিচিতিটা জেনে নেই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1894 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার মুরাতিপুর গ্রামে মাতুলালয়ে। তার পৈতৃক বাড়ি পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার বেরাকপুর গ্রামে। পথের পাঁচালী, অপরাজিত উপন্যাস যেমন তার শ্রেষ্ঠ কীর্তি, তেমনি বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। তার উল্লেখযোগ্য উপন্যাস হল আরণ্য, ইছামতি, গল্পগ্রন্থ মেঘ মল্লাদ, মৌরিপুল, ভ্রমণ দিনলিপি, তৃণাঙ্কুর, স্মৃতির লেখা। কিশোর উপন্যাস চাঁদের পাহাড়, মিসমিতের কবচ, হীরামানিক জলে। 1950 খ্রিস্টাব্দে তার জীবনাবসান ঘটে। এই ছিল কবি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখক পরিচিতি। আমরা পড়ে পাওয়া গল্পটি আমরা পড়ব। তোমরা সবাই বইটি হাতে নাও। কালবৈশাখীর সময়টা, এ সময় লেখক যখন গল্প লিখেছেন তখন ছেলেবেলার বন্ধুদের কথা মনে পড়েছে। এ সময় বিদু, সিধু, নিদু, তিনু, বাদল এবং লেখক দুপুরে গরমের পর নদীর ঘাটে নাইতে নেমেছে। সময়টা হলো কালবৈশাখী সময়। বিদু আমাদের দলের মধ্যে সবচেয়ে বড়। সে হঠাৎ কান খাড়া করে বললে, ওই শুনো। আমরাও কান খাড়া করে শুনবার চেষ্টা করলাম। কিছু শুনতে বা বুঝতে না পেরে বললাম, কি রে বিদু, আমাদের কথা কোনো উত্তর দিলে না, তখনও কান খাড়া করে রয়েছে। হঠাৎ আমার সে কথা বলে উঠল, ওই ওই শোনো। আবার শুনতে পেয়েছি দূর পশ্চিম আকাশে কিন গুড়গুড় মেঘের আওয়াজ। নিদু তাচ্ছিল্যর সঙ্গে বলল, ও কিছু না। বিদু ধমক দিয়ে বলে উঠল, কিছু না মানে কি? তুই সব বুঝিস কিনা? বৈশাখ মাসে পশ্চিম দিকে ওরকম মেঘ ডাকার মানেই তুই কিছু জানিস? ঝড় উঠবে,
এখন জলে নামবো না, কালবৈশাখী জ্বর। আমরা সকলে ততক্ষণ বুঝতে পেরেছি ও কি বলছে। কালবৈশাখী জ্বর মানেই আম কোড়ানো। বারোজ্যদের মাঠের বাগানে চাপাতুলির আম এ অঞ্চলে বিখ্যাত। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কি মিষ্টি আমের এ সময় পাকে। জ্বর উঠলে এই আম তলায় অনেক লোকের ভিড় হয়, কিন্তু তখন রোদ, গাছপালার মাথায় দিব্যি রয়েছে। আমাদের অনেকের মনের সন্দেহ তখনও দূর হয় নি। ঝড় বৃষ্টির লক্ষণ তো কিছুই দেখা যাচ্ছে না, তবে বহু দূরাগত ক্ষীণ মেঘের আওয়াজ শোনা যাচ্ছে। ওই ক্ষীণ সূত্র ধরে বুকার মতো চাপাতুলি তলায় যাওয়া কি ঠিক হবে? বিধু আমাদের সকল সংশয় দূর করে দিল। তাহলে সংশয় তো ভয়, দ্বিধা। সংশয় শব্দটির অর্থ হলো পরীক্ষায় আসতে পারে এবং শব্দের অর্থ জানলে আরো সহজ। ভয় বা দ্বিধা বা সংকোচ দূর করে দিল। যেমন সে চিরকাল আমাদের সকল সংশয় দূর করে এসেছে। সে জানিয়ে দিলে যে সে নিজে এখনই চাপাতলির আমতলায় যাচ্ছে। যার ইচ্ছে হবে সে ওর সঙ্গে যেতে পারে। বিধু হলো ওদের সকলের দলের মধ্যে সবচেয়ে বেশি সে বুদ্ধিমান। তাকে বিধুকে দলের দলনেতা কি জন্য বলা হয়? তার মধ্যে অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা সে বুদ্ধিমান, প্রজ্ঞা বা আক্কেল, এরপরে নেতৃত্ব, সে নেতৃত্বের অধিকারী। এইসব গুণে গুণান্বিত হলে বিধু ওদের দলের মধ্যে সবচেয়ে বড়। এরপর আমাদের সন্দেহ রইল না, আমরা সবাই ওর সঙ্গে চললাম। অল্পক্ষণ পরে প্রমাণ হলো ও আমাদের চেয়ে কত বিজ্ঞ। ভীষণ জ্বর উঠলো। কালবৈশাখী জ্বর উঠলে সাধারণত আমরা জানি যে মেঘের রাশি রাশি মেঘ উড়ে আসতে লাগলো পশ্চিম দিক থেকে। বড় বড় গাছের মাথা লুটিয়ে মাটিতে পড়তে লাগলো। একটু পরেই ঠান্ডা হাওয়া বইল, বড় বড় ফুটা পড়তে লাগলো, বাদলের বর্ষা নামলো। এটা কালবৈশাখীর রূপ। বড় বড় আম বাগানের তলাগুলো ততক্ষণে ছেলে মেয়েদের পূর্ণ হয়ে গিয়েছে। আম ঝরছে শিলাবৃষ্টির মতো। প্রত্যেক ছেলের হাতে এক এক পূজা আম। আমরাও যথেষ্ট আম কুড়ালাম। আমের বাইরে নুয়ে পড়লাম এক একজন। বিস্তে বিস্তে কেউ অন্য তলায় চলে গেল, কেউ বাড়ি চলে গেল আমের বোঝা নামিয়ে রেখে আসতে। আমি আর বাদল, লেখক আর বাদল, সন্ধ্যার অন্ধকারে নদীর ধারে পথ দিয়ে বাড়ি ফিরছি। ওতে কেউ কোথাও নেই। ছোট বড় ডালপালা পড়ে পথ ডেকে দিয়েছে। পাকা নুনা গাছের ডাল কোথাও উড়ে এসে পড়ে রইল। কাটাওয়ালার সাই বাবলার ডালেও পথ ভর্তি। কাটা ফুটবার বয়ে আমরা ডিঙ্গিয়ে পথ চলছি আধ অন্ধকারের মধ্যে। এমন সময় বাদল কি একটা পায়ে বেঁধে হুচট খেয়ে পড়ে গেল। আমায় বললে, দেখ তো রে জিনিসটা কি। আমি হাতে তুলে দেখলাম একটি টিনের বাক্স, চাবি বন্ধ। এ ধরনের টিনের বাক্সকে পাড়া গায়ে লোকেরা বলে ডাবল টিনের কেস বাক্স। তাহলে ডাবল হইল পুরো বা মোটা ভারী। এই পাড়া গায়ে লোকেরা আগে এই টিনের বাক্সের মধ্যে তাদের অলংকার, টাকা পয়সা এবং প্রয়োজনীয় জিনিস তারা গুছিয়ে রাখত। এটা খুবই পাড়া গায়ের জন্য মূল্যবান ছিল। বাদল হঠাৎ বড় উত্তেজিত হয়ে পড়ল। বললে, দেখি জিনিসটা। দেখতো চিনিস? চিনি। ডাবল টিনে কেস বাক্স, টাকা কড়ি থাকে তাও জানি। এখন কি করবি? সোনার গহনাও থাকতে পারে। তাহলে গহনা শব্দের অর্থ কি?
অলংকার। গহনা শব্দের অর্থ অলংকার। গহনা শব্দের অর্থ অলংকার। সময় গহনাও থাকতে পারে। টিনের ক্যাশবাক্স হাতে আমরা দুজনেই অন্ধকারে তেঁতুল তলায় বসে পড়লাম। দুজনে কি আর করা যায় ঠিক করতে হবে এখানে বসে। যে প্রিয় বস্তু এত কষ্ট করে জল ঝড় অগ্রাহ্য করে যা কুড়িয়ে এনেছি তাও এক পাশে অনাদৃত অবস্থায় অনাদরে অবস্থায় পড়ে রইল। বাদল বললে, কেউ জানে না যে রে আমরা পেয়েছি। তা তো বটেই, কে জানবে আর। এখন কি করা যায় বল? বাক্স তো তালা বন্ধ। এক্ষুনি ইট দিয়ে ভাঙ্গি যদি বলিস তো। না জানি কত কি আসে রে এর মধ্যে। তুই আর আমি দুজনেই নেব, আর কেউ না। খুব সন্দেশ খাবো। তাহলে সন্দেশ শব্দের অর্থ কি? সন্দেশ শব্দের অর্থ মিষ্টান্ন বা মিষ্টি জাতীয় খাবার। এখন দেখো, এই সন্দেশের আরেকটি অর্থ আছে যে সংবাদ বা বার্তা, কিন্তু এই পড়ে পাওয়া গল্পে এখানে সন্দেশ বোঝানো হয়েছে যে তারা মিষ্টি অর্থে বোঝানো হয়েছে। ঝড়ের ঝাপটা আবার এলো, কালবৈশাখী ঝড়। আমরা তেঁতুল গাছের গুড়িটার আড়ালে গিয়ে আশ্রয় নিলাম। তেঁতুল গাছে ভূত আছে সবাই জানে, কিন্তু ভূতের বই আমাদের মন থেকে চলে গিয়েছে অন্য দিনে। আমাদের দুজনের সাধ্য ছিল না এই সময় এ গাছতলায় বসে থাকে। বাদল বলল, শীতে কেঁপে মরছি, কি করা যাবে বল? বাড়ি কিন্তু নিয়ে যাওয়া হবে না, তাহলে সবাইকে ভাগ দিতে হবে, সবাই জেনে যাবে। কি করবি? আমার মাথায় কিছু আসছে না রে। ভাঙ্গি তালা, ইট নিয়ে আসি, তুই তাক এখানে। না, তালা ভাঙ্গিস নে, ভাঙলেই তো গেল অন্যায় কাজ করা। তালা ভাঙলে ভেবে দে, কোনো গরিব লোকের হয়তো আজ কি কষ্ট হচ্ছে, সারা রাত্র ঘুমাচ্ছে না, তাকে ফেরত দেব বাক্সটা। বাদল ভেবে বললে, ফেরত দিবি? দেব ভাবছি। কি করে জানবি কার বাক্স? চল, সে মতলব বাহার করতে হবে, অধর্ম করা যাবে না। তাহলে অধর্ম শব্দটির অর্থ কি? অন্যায়। অধর্ম শব্দটির হলো অন্যায়। তারা বলতেছে যে কোনো অন্যায় কাজ করা যাবে না। বা এক মুহূর্তে আবার দুজনের মন বদলে গেল, দুজনে হঠাৎ ধার্মিক হয়ে উঠল। এই প্রশ্নটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম, এটা অনুধাবন প্রশ্নে আসতে পারে। এই দুজনেই হলো বাদল এবং লেখক। বাক্স ফেরত দেওয়ার কথা মনে আসতেই আমাদের একটা অদ্ভুত পরিবর্তন হলো। বাক্স নিয়ে জল ঝড়ে ভিজি সন্ধ্যার পর অন্ধকারে বাড়ি চলে এলাম। বাদলদের বাড়ি বিচুলি গাদায় লুকিয়ে রাখা হলো বাক্সটা। যে বিচুলি গাদা শব্দটির অর্থ কি? বিচুলি গাদা শব্দটির অর্থ হলো ধানের খড়ের স্তূপ। বিচুলি গাদা শব্দটির অর্থ হলো ধানের খড়ের স্তূপের মধ্যে তারা বাক্সটি লুকিয়ে রাখলো। তারপর আমাদের দলের এক গুপ্ত মিটিং বসলো বাদলদের ভাঙ্গা নাট মন্দিরের কোণে। তাহলে নাট মন্দির কি? মন্দিরের যে অংশে নাচ গান হয় সেটাকে নাট মন্দির বলা হয়। বর্ষার দিন, আকাশ মেঘাচ্ছন্ন, ঠান্ডা হাওয়া বইছে। জ্যৈষ্ঠ মাসের প্রথম, সেই কাল বৈশাখীর ঝড় বৃষ্টির পরেই বাদলা নেমে গিয়েছে। একটা চাপা গাছের ফুটা, চাপা ফুল থেকে বর্ষার হাওয়ার সঙ্গে মিষ্টি গন্ধ ভেসে আসছে। ব্যাং ডাকছে, নরহরি বৈষ্ণবে ডুবায়। আমাদের দলের সর্দার বিদুর নির্দেশ মতো এ মিটিং বসেছিল। বাক্স ফেরত দিতেই হবে, এ আমাদের প্রথম ও শেষ প্রস্তাব। মিটিংয়ে প্রস্তাব পেশ করার আগে মনে মনে আমরা সবাই সেটি মেনে নিয়েছিলাম। বিদুকে বলা হলো যে বাক্স ফেরত দেওয়া সম্বন্ধে আমরা সকলেই একমত, অতএব এখন উপায় ঠাউরাতে হবে। উপায় একটা কিন্তু আমাদের বের করতে হবে, যাতে সঠিক মালিককে আমরা যেন তার বাক্সটা আমরা
ফেরত দিতে পারি। এ নিয়ে তাদের অনেক জল্পনা শুরু হলো। এরকম চিন্তা থেকে তাদের একটা প্রকৃত মালিককে খুঁজে দেওয়ার মস্ত একটা মীমাংসা বের হলো। অবশেষে বিদু ভেবে বলল, মতলব বার করিছি, গুড়ির মাপে কাগজ কেটে নিয়ে আয় দেখি। বলেছি, বিদুর হুকুম অমান্য করার সাধ্য আমাদের নেই। 2-3 খানা কাগজ ওই মাপে কেটে ওর মাপে হাজির করা হলো। বিদু বললে, লেখ, বাদল লিখুক, ওর হাতের লেখা ভালো। বাদল বলল, কি লিখবো বলো? লেখ, বড় বড় করে, বড় হাতের মতো লেখার মতো, বুঝলি? আমি বলে দিচ্ছি। আমরা একটি বাক্স কুড়িয়ে পেয়েছি। তারা এই বিজ্ঞাপনে বা এই গুড়ির মাপের কাগজে এই কথাটুকু লিখবে, যার বাক্স তিনি রায়বাড়িতে খোঁজ করুন, ইতি বিদু সিধু নিদু তিনু। আমি আর বাদল, লেখক আর বাদল আপত্তি জানালেন যে আমরা বাক্সটি কুড়িয়ে পেয়েছি আর আমাদের নাম লেখা থাকবে না, আমাদের ভালো নাম লেখো। বিদু বললে, লিখে দাও। তা ভালোই তো, ভালো নাম সবারই লেখো। 3 খানা কাগজ লিখে তারা নদীর ধারে ভিন্ন ভিন্ন গাছের বেলের আঠা দিয়ে মেরে দেওয়া হলো। 2-3 দিন কেটে গেল, কেউ এলো না। 3 দিন পর একজন কালোমুখ রুগালুক আমাদের চণ্ডী মণ্ডপের সামনে এসে দাঁড়ালো। আমি তখন সেখানেই বসে পড়ছি। বললাম, কি চাও? বাবু, ঈদের বিশ্বন কার নাম? এখন লেখক খুব রাগ হলো, উনার নামটা বিকৃত করে কিন্তু ঈদের বিশ্বন বলা হয়েছে। আমার নাম কেন, কি চাই? একটা বাক্স আপনারা কুড়িয়ে পেয়েছেন, আমার নামের বিকৃত উচ্চারণ করাতে আমি চটে গিয়েছি। তখন বিরক্তি ভাবে বললাম, কিরকম বাক্স? কাঠের বাক্স? না, যাও। বাবু, কাঠের নয়, টিনের বাক্স। কি রঙের টিন? কালো। না, যাও। বাবু, দাঁড়ান বলছি, মোর ঠিক মনে হচ্ছে না, এই রাঙ্গা মতো। না, তুমি যাও। লোকটা অপ্রতিভ ভাবে চলে গেল। মানে অপ্রতিভ শব্দটির অর্থ খুব ইম্পর্টেন্ট। এটা হলো লজ্জিত ভাবে বা বিব্রত ভাবে কিন্তু চলে গেল, অপ্রতিভ শব্দের অর্থ। বিদুকে খবরটা দিতে সে বললে, ওর নয় রে, লুবে পড়ে এসেছে, ওর মতো আরো কত লোক এভাবে আসবে। আবার 3-4 দিন কেটে গেল। বিদুর কাছে একজন লোক এলো, তারপরে বর্ণনা মিলল না। বিদু তাকে বিদায় দিল, পত্রপাঠ বিদায়। পত্রপাঠ বিদায় হলো তৎক্ষণাৎ বিদায়। পত্রপাঠ খুব ইম্পর্টেন্ট। পত্রপাঠ বিদায় হলো তৎক্ষণাৎ বিদায়। পত্রপাঠ বিদায় হলো তৎক্ষণাৎ বিদায় দিল। বিদুর যাবার সময় সে নাকি শাসিয়ে গেল, চৌকিদারকে বলবে, দেখে নেবে আবার ইত্যাদি। আবার আর কোনো লোক আসে না। বর্ষা পড়ে গেল, ভীষণ বর্ষা। সেবার আমরা নদীতে এলো ভীষণ বন্যা, বড় বড় গাছ। বন্যা হলে তো আমরা আসলে বন্যার যে রূপ, এটা কিন্তু আমরা কিছুটা হলে বুঝতে পারি। বন্যা, বড় বড় গাছ ভেসে গেল নদীর স্রোতে। 2-1টা গরুও আমরা দেখলাম ভেসে যেতে। অম্বরপুর চরের কাপালিরা নিরাশ্রয় হয়ে গেল। কাপালি হলো তান্ত্রিক হিন্দু সম্প্রদায়ের লোক। এরা নিরাশ্রয় হয়ে গেল। নদীর চরে ওদের ছোট ছোট ঘর বাড়ি। সেবারও দেখে এসেছি চমৎকার পটলের আবাদ, কুমড়োর ক্ষেত, লাউ কুমড়োর মাচা ওদের চরে। 2 পয়সা আয়ও পেত তরকারি বেচে। কোথায় রইল তাদের পটল কুমড়োর আবাদ? কোথায় গেল তাদের বাড়িঘর? সবই যেন এই বন্যার পানিতে তলিয়ে গেল, সব ভেসে গেল তাদের। তারা কিন্তু এখন কি হলো, সর্বশান্ত হয়ে গেল। একদিন বিকেলে আমাদের চণ্ডী মণ্ডপে একটা লোক এলো। বাবা বসে হাত বাক্স সামনে নিয়ে জমাজমির হিসাব দেখছেন। গ্রামের বাদুই কুমুর কুয়াকাটার মজুরি চাইতে এসেছে। আরো 2-1 জন প্রজা এসেছে খাজনাপত্র দিতে। আমরা 2 ভাই বাবার কড়া শাসনে বইয়ের পাতা উল্টাচ্ছি। এমন সময় একটা লোক এসে বললে, দণ্ডবত হই ঠাকুর মশাই,
দণ্ডবোধ শব্দের অর্থ মাটিতে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম। মাটিতে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম, দণ্ডবোধ। দণ্ডবোধ শব্দের অর্থ মাটিতে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম। মাটিতে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম, দণ্ডবোধ। বাবা বললেন এসো, কল্যাণ হোক। কোথা থেকে আসা হচ্ছে? আগে অম্বরপুর থেকে, আমরা কাপালি। বসো, কি মনে করে? তামাক খাও, সাজো। তাহলে সাজো শব্দটির অর্থ হলো জানো? সাজো শব্দটির অর্থ হলো নিজে তামাক প্রস্তুত করে খাওয়া। নিজে তামাক প্রস্তুত করে খাওয়া। নিজে তামাক প্রস্তুত করে খাওয়া। লোকটা তামাক সেজে খেতে লাগলো। সে এসেছে এ গায়ের চাকরির খুঁজে। বন্যায় নিরাশ্রয় হয়ে নির্বিষ খোলা গোয়ালদের চালা করে সুপরিবারের আশ্রয় নিয়েছে। এই বর্ষায় না আছে কাপড়, না আছে বা দুয়ারি দান ধার দিয়েছিল গোয়ালরা, দয়া করে সেও এবার ফুরিয়ে এলো। চাকরি না করলে স্ত্রী পুত্র না খেয়ে মরবে। বাবা বললেন আজ এখানে দুটি ডাল ভাত কেউ? লোকটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল তা খাবো। খাচ্ছি তো আপনাদের। দুরবস্থা যখন শুরু হয় ঠাকুরমশাই, এই লোকটি কিন্তু তার ধীরে ধীরে তার দুঃখটা বলল। এই গত জ্যৈষ্ঠী মাসে নির্বিষ্কুলার হাট থেকে পটল বেচে ফিরছি। ছোট মেয়েটিকে বিয়ে দেব বলে গহনা গড়িয়ে আনছিলাম। প্রায় 250 টাকার গহনা আর পটল বেচার নগদ 50 টাকা একটা টিনের বাক্সের ভেতর ছিল। সেটা যে হাটের থেকে ফেরবার পথে গরুর গাড়ি থেকে কোথায় পড়ে গেল আর খুঁজে পেলাম না। বাবা বললেন বলো কি, কতগুলো টাকা? সোনা গহনা হারালে অদৃষ্ট, একেই বলে অদৃষ্ট। আর সেগুলো থাকলে আমি কান কাড়া করে শুনছিলাম। বলে উঠলাম কি রঙের বাক্স? সবুজ টিনের। বাবা আমাদের বাক্সের ব্যাপারে কিছুই জানেন না। আমায় ধমক দিলে তুমি পড়ো না, তোমার সে খুঁজে কি দরকার? কিন্তু আমি ততক্ষণে বইপত্র ফেলে উঠে পড়েছি। একেবারে এক ছুটে বিদুর বাড়ি গিয়ে হাজির। বিদু আমার কথা শুনে বলল দাঁড়া, বিদু সিধু আর তিনুকে নিয়ে আসি, ওরা সাক্ষী থাকবে কিনা। বিদু খুব বুদ্ধিমান আমাদের মধ্যে। ও বড় হলে উকিল হবে সবাই বলতো। এই বিদুকে সবাই বলতো যে বড় হলে সে উকিল হবে। 8 ঘন্টার মধ্যে চণ্ডী মণ্ডপের সামনে বেশ ছোটখাটো একটা ভিড় জমে গেল। বাক্স ফেরত পেয়ে সে লোকটা যেন কেমন হকচকিয়ে গেল, মানে চমকিয়ে উঠল। চোখ দিয়ে জল পড়তে লাগলো। কেবল আমাদের মুখের দিকে চায় বলে ঠাকুরমশাই আপনারা মানুষ না দেবতা, গরিবের উপরে তো দয়া আপনাদের। বিদু এত সহজে ভুলবার পাত্র নয়। সে বললে দেখে নাও মাল ঠিক আছে কিনা, আর এই কাকাবাবুর সামনে আমাদের একটা রসিদ লিখে দাও, এটা চিরকুট লিখে দাও। কাকাবাবু আপনি একটু কাগজ দিন না ওকে, লিখতে জানো তো? না, ও উকিলই হবে বটে। আমার বাবা এমন অবাক হয়ে গেলেন ব্যাপার দেখে, তার মুখ দিয়ে একটি কথাও বেরোল না। তাহলে এই পড়ে পাওয়া গল্পটি পড়ে শিক্ষার্থীদের মধ্যে কর্তব্য পরায়ণতা ও নৈতিক চেতনা সৃষ্টি হবে। একই সঙ্গে নিজের জীবনেরও প্রতিফলন ঘটাতে তারা সক্ষম হবে। শিক্ষার্থীরা দেখো, এই পাঠের মূল ভাবটি তোমরা একটু জেনে নাও। এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত কিশোর গল্প।
এটি নীলগঞ্জের ফালমান সাহেব গ্রন্থ থেকে সংকলিত। এই গল্পে কিশোররা কুড়িয়ে পাওয়া অর্থ সম্পদ নিয়ে লোভের পরিচয় দেয়নি, বরং তারা তাদের বয়সের চেয়েও বেশি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। লেখক দেখিয়েছেন বয়সে ছোট হলেও কি হবে, তাদের নৈতিক অবস্থান এবং কর্তব্যপরায়ণতা বেশ দৃঢ়। এই গল্পে কিশোরদের ঐক্য চেতনারও যেমন পরিচয় পাওয়া যায়, তেমনি তাদের উন্নত মানবিক বোধেরও প্রকাশ ঘটেছে। তার চারিত্রিক দৃঢ়তার পাশাপাশি তীক্ষ্ণ চেতনাবোধ ও পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। কিশোরদের এমন সততা, নিষ্ঠা, কর্তব্যবোধে বয়োজ্যেষ্ঠরা অভিভূত এবং বিস্মিত। কিশোররা যখন ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে, তখন তারা তাদের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান বিবেচক তাকে মান্য করে তার উপর কিন্তু আস্থা স্থাপন করে। এটি গল্পের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিক। দরিদ্র অসহায় মানুষের প্রতিও ভালোবাসার চিত্র কিন্তু এই গল্পে ফুটে উঠেছে। তাহলে এতক্ষণ তোমরা গল্পটি শুনলে, গল্পের মূল ভাব শুনলে, শিকন ফলটি জানলে, লেখক পরিচিতি জানলে। এখন দেখো, আমি এই গল্পটির সারসংক্ষেপ একটি কিছু পয়েন্টের মাধ্যমে তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, এই গল্পটি পড়ে চারিত্রিক দৃঢ়তা ও তীক্ষ্ণ দায়িত্ববোধ সম্পর্কে জানতে পারবে। যদি তাদের চারিত্রিক দৃঢ়তা না থাকতো, তাহলে বাক্সটি খুলে তারা যেটুকু অলংকার এবং টাকা ছিল তারা মিষ্টি খেয়ে নিত। দরিদ্রের প্রতি মমত্ববোধ। পরে তো তাদের মনের মধ্যে এটাই জাগ্রত হলো, হয়তো কোনো গরিব লোকের অনেক কষ্টের টাকা সারা রাত্র হয়তো না খেয়ে না ঘুমিয়ে চিন্তা করছে, কিন্তু এই দরিদ্রের প্রতিও যে মমতা, এটা কিন্তু তাদের হৃদয়ে জাগছে। দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। তারা সঠিকভাবে সঠিক মালিককে খুঁজে দেবে, এটা কিন্তু তারা যথেষ্ট একটা দায়িত্বশীলতার এই বয়সের কিশোরদের মধ্যে কিন্তু জাগ্রত হয়েছে। তোমরাও বড় হয়ে এইরকম কাজে তোমাদের মন মানসিকতা যেন স্থির থাকে, ভালো কাজে যেন তোমরা চিন্তা চেতনা থাকে, এই দোয়া আমি করি। সঠিক সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা সৃষ্টি হবে। তারা কিন্তু সঠিক মালিককে জিনিসটা পৌঁছে দেবে, এই সিদ্ধান্তে তারা চিন্তিত ছিল। নৈতিকতা বোধ অর্জন করতে পারবে। এই গল্পটি পড়ে শিক্ষার্থীরা যে নৈতিক জিনিসটা, এই সম্পর্কেও তারা জানতে পারবে। দেখো শিক্ষার্থীরা, আজকে আমি একটি বাড়ির কাজ তোমাদের দিয়ে দেই। এটা সুন্দর করে তোমরা কাগজে ভালো করে লিখে রাখবে। ইনশাআল্লাহ একদিন স্কুল খুলবে, অবশ্যই আমাকে শ্রেণীকক্ষে প্রথম দিন দেখাবে। আমি সুন্দর করে তোমাদেরকে মূল্যায়ন করে দেব। বাড়ির কাজটি লিখে নাও। দেখো, ভালো কাজ করলে যে আনন্দ পাওয়া যায়, তার পক্ষে তোমার অনুভূতি,
অনুভূতি 10টি বাক্যে লিখো। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা পড়ে পাওয়া গল্পটি শুনলে বাড়িতে বসে বারবার অনুশীলন করবে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আমি দোয়া রাখি, আমার জন্য দোয়া করবে। এক্ষুনি ক্লাস শেষ। ওকে, ধন্যবাদ।